বিএইচআরসি বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বন্দর উপজেলা মহিলা শাখা ও ২২ নং ওয়ার্ড কমিটির ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ৩৪তম জন্মদিনটি। দিবসটি কেন্দ্র করে গুণীজন সংবর্ধনা, বিশেষ করে ১১ জন বীর মুক্তিযোদ্ধার যারা ৭১-এর রণাঙ্গনে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। নারায়ণগঞ্জের কৃতি সন্তান বেগম রোকেয়া পদকে ভূষিত ৭১-এর বীর মুক্তি সৈনিক ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের নারায়ণগঞ্জ জেলা মহিলা শাখার সম্মানিত সভাপতি জনাবা ফরিদা আক্তারকে সম্মাননা প্রদান ও রাজনীতিতে বিশেষ অবদান রাখায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জুয়েল হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত আয়োজনে আরও কিছু যুক্ত হয় কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, কেক কাটা ও প্রীতি ভোজের আয়োজন। উক্ত অনুষ্ঠানে বিএইচআরসি বন্দর উপজেলা মহিলা শাখার সাধারণ সম্পাদক জনাব নাজমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও বেগম রোকেয়া পদকপ্রাপ্ত জনাব ফরিদা আক্তার। প্রধান আলোচক নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন, বিশেষ অতিথি ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার সর্দার, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুসনে আরা বেগম, বিএইচআরসি ২২ নং ওয়ার্ড কমিটির সহ সভাপতি সৈয়দ কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মুখলিসুর রহমান সুমন, সমাজসেবক শাহনাজ ভূঁইয়া, বন্দর মহিলা পরিষদের সিনিয়র সহসভাপতি সুরাইয়া বেগম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএইচআরসি বন্দর উপজেলা মহিলা শাখার সাধারণ সম্পাদক নাজমা আক্তার, যুগ্ম সম্পাদক বিউটি বেগম, প্রচার সম্পাদক তাসলিমা, সাংগঠনিক সম্পাদক রুমা, সদস্য নীলাচল, সাবিয়া সুলতানা, হিমা প্রমুখ। বিএইচআরসি ২২ নং ওয়ার্ড কমিটির সভাপতি মুজাহিদ সরকার জনি, সহসভাপতি আব্দুল খালেক, সহসভাপতি তারিকুজ্জামান পাভেল, সহসভাপতি সৈয়দ কাশেম, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক মিতু মোর্শেদ, কোষাধ্যক্ষ পাপ্পু, দপ্তর সম্পাদক আরমান, প্রচার সম্পাদক জিতু, সদস্য মেহেদি, মকবুল প্রমুখ। এম নিউজ বিডি। তারপর বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়া, মেহেদি তো সাজন, হ্যালো মাতাল এখন বেশ প্রদান করবেন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি নাজমা, উপস্থিত বন্দর এলাকার আমার সহযোদ্ধা রণাঙ্গনের সাথীরা, শিক্ষিত ভাইয়েরা, পাশে আছে আমার সন্তান সমতুল্য সুলতান ভাই, অন্যান্য শিশু মন্ডলী, সামনে উপস্থিত আমার মা। ঢুকলাম বক্তব্যের শুরুতে যে কথাটা আমাকে এখানে বলতে হয়, সুলতান ভাই একটা কথা বলেছেন যে সবসময় জনের কোনো প্রোগ্রামে আপনাকে পাওয়া যায়। কয়েকটা কারণ। এক নম্বর কারণ, আমি আজকে যে দিবসটি মানবাধিকার দিবস, নারায়ণগঞ্জ জেলার মহিলা কমিটি চেয়ারপারসন জনি যে প্রোগ্রামটা করে
এটা মানবাধিকার কমিশনের প্রোগ্রাম বলে আমাকে আসতেই হবে নীতিগতভাবে। 3 নম্বর, আজকে একটি বিশেষ দিন। আমরা অনেকে স্মরণ করেছি, অনেকে করি নাই, অনেকে জানি না। আমরা যারা মুক্তিযোদ্ধা, এই দেশটা যারা স্বাধীন করেছি, দেশকে ভালোবেসে করেছি, তখন আমাদের মধ্যে যে সচেতনতা ছিল, দেশপ্রেম, দেশের জন্য ভালোবাসা, তখন তার অবস্থা ভালো, কে কোনটা পারবে, কার করা উচিত, কার বাবা যেতে দিল চলতে বা দিল না, ওই হিসাব করার সময় আমাদের ছিল না। আমি একজন নারী, একটু আগে আমাকে একটা নারী আমাকে ভোট দিতে এসেছিল। সে বললো, আমি একটু ছুঁয়ে দেখবো আপনাকে, আপনি একজন মহিলা মুক্তিযোদ্ধা। এটা আমার অনেকের কাছে খুবই অবাক একটা বিষয় মনে হয়। আমি তাকে স্নেহ দিয়ে বললাম যে মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে, তাহলে দেশের জন্য ভালোবাসা। আমার বক্তব্যের শুরুতে আমি যে কথাটি বলতে চাই, এই যে যুদ্ধে গিয়েছিলাম, যে ব্যক্তিটির কারণে তিনি আমার পিতা, আপনার পিতা, দেশ কন্যা শেখ হাসিনার পিতা, জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে ওনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আমি আমার বক্তব্যের শুরুতে তাকে শ্রদ্ধা করে স্মরণ করি। তার জন্যই আজকের স্টেজ, তার জন্যই আমরা মুক্তিযোদ্ধা, তার জন্যই আমরা সম্মানিত দেশের শ্রেষ্ঠ সন্তান। আমাদের মনে এই জিনিসটা একটা গর্ব হিসেবেই আসছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে এই সুযোগ করে দিয়েছিলেন। জাতির পিতার মতো মুক্তিযোদ্ধারাও এই জাতির শ্রেষ্ঠ সন্তান। এই সুযোগ আগামী প্রজন্ম যুগে যুগে চেষ্টা করলেও পারবে না। দেশ উন্নয়নে সহযোগিতা করা, সেই মুক্তিযুদ্ধই তাদের করতে হবে। তাদের পাশে আছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমি শ্রদ্ধা করে সেই 30 লাখ মা বোনকে স্মরণ করছি, যারা নিজেদের রক্ত দিয়ে আমাদেরকে এই চেয়ারে বসিয়ে দিয়ে গেছে। তারা কারো কাছে চিহ্নিত নয়। তারা সারা বাংলাদেশের আনাচে কানাচের নারী পুরুষ যারা জীবন দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধা করে আছে। আমি একটি ঘটনা একটু শুরু করে দিতে চাই, বা একটু ভুল বুঝাবুঝির অবকাশ করতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকের দিনে দেশের স্বাধীনতা যখন আসলো, বিজয় দিবস, আমরা কিন্তু আমাদের দেশে ফিরে এসেছি সব মুক্তিযোদ্ধারা। আমরা ছিলাম ওপার বাংলায়, এসে কিন্তু আমাদের খালি ঘরটাই দেখেছি, খালি দেশটাই দেখেছি, বঙ্গবন্ধুকে দেখি নেই। আমাদের যিনি প্রাণপ্রিয়, যিনি এদেশের অভিভাবক ছিলেন, সেই লোকটা কিন্তু আমাদের মধ্যে ছিলেন না। কারণ 25শে মার্চের 71-এর কাল রাত্রে ওনাকে রাত্র 1:30 পাক বাহিনী অ্যারেস্ট করে করাচি নিয়ে গেছিল। ব্রিটিশ বিমানে করে ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে সম্মান জানিয়ে নিজের বিমানে উঠিয়ে দিয়ে গেছিলেন। কারণ পাকিস্তান তার নিজের বিমান পাঠাতে সাহস পায় না বাংলাদেশে। সে কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছিলেন। লন্ডনে বঙ্গবন্ধু বক্তব্য দিয়েছিলেন। লন্ডন থেকে পানাম বিমানবন্দর উনি আসছিলেন দিল্লিতে, নয়াদিল্লি। সেইখানে আমাদের অত্যন্ত প্রান্তীয় বাংলাদেশের সকল মানুষের বন্ধু মিসেস ইন্দিরা এসে সরাসরি এক্সপ্রেস ময়দানে গেছেন। সেদিন তাকে জাতির পিতা উপাধি দেওয়া হয়, সেদিন তিনি বক্তব্য রাখেন, সেদিনই তিনি রাষ্ট্রপতি হন। এই কথাটা আমাকে বলতে হলো, অনেকে নলেজের বিষয়টা নাই। সে কারণে আমি রাজনৈতিক বক্তব্য দিতে আসিনি। আমি এসেছি আজকে মানবাধিকার কমিশনের এই প্রোগ্রামটাতে। এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। আমার ভালো লেগেছে এবং ভালো লাগে সবসময় এই জন্য যে জনি এবং নাজমা একটা ছোট্ট মেয়ে, সে গড়ে উঠছে। মানবাধিকার কমিশন অর্থাৎ মানুষের জন্য কাজ করার জন্য মানসিকতা তৈরি।
ওরা আমাকে রিসিপশন দিতে চেষ্টা করেছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। সেই সাথে কৃতজ্ঞ নতুন প্রজন্মে যারা নেতৃত্ব দিতে আসছে। আমি আজকে আরেকজন মেয়ে দেখা পেয়েছি, সে শাহনাজ আক্তার ভুইয়া। শাহনাজ, আমি একটু দাঁড়াতে বলবো, হ্যাঁ, শাহনাজ আক্তার ভুইয়া আগামী প্রজন্মের নেতৃত্ব দিবে, আপনারা জানেন। সেটার পরবর্তীতে ইলেকশন করবে আগামী নির্বাচনে, ওটা আপনারা দেখে রাখেন। কাউন্সিলর হিসাবে ইলেকশন করবেন সংরক্ষিত নারী আসনে, আপনারা তাকে সহযোগিতা করবেন। আমি বিশ্বাস করি, আমি এই মুহূর্তে তাকে এখানে উত্থাপন করেছি এই কারণে, আমার একটাই চিন্তা, পরবর্তী নেতৃত্ব তৈরি করা। সে কাউন্সিলর হিসেবে আসুক, সমাজ সেবক হিসেবে আসুক, জনগণের পাশে দাঁড়াবেন। আমিও এক সময় সমাজ সেবক হিসেবে, কাউন্সিলর হিসেবে, তখন ছিল কমিটির সেক্রেটারি জেলার টাঙ্গিনা জেলা প্রেসিডেন্ট এবং জেলার মহিলা বিষয়ক সেক্রেটারি ছিলাম। যাই হোক, বক্তব্য আজকে রাজনৈতিক বক্তব্য না, আজকের বক্তব্য সম্মানিত মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করা। এই মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার জন্য আজকের এই সুন্দর দিবসটিতে ওরা বেছে নিয়েছে মানবাধিকার কমিশনের দিবস এবং বঙ্গবন্ধু প্রস্তাবনা। একজন একজন করে আমাদের মধ্যে সকলকে আন্তরিক ধন্যবাদ দিই। আজকের অনুষ্ঠানে যারা এখানে এসেছেন, দীর্ঘ সময় ধরে বসে বাচ্চা কাচ্চারা, তাদের জন্য একটা প্রোগ্রাম আছে, তাদেরকে একটু বই পুস্তক দেওয়া হবে আজকে এই মানবাধিকার কমিশনের বিশেষ দিনের 31তম প্রতিষ্ঠা বার্ষিকীতে। আর সেই সাথে বঙ্গবন্ধুকে স্মরণ করে বঙ্গবন্ধুর জন্য যেন এই বাচ্চারা যারা বই নিবে তারা তাদের কানে কানে যেন বলে দেওয়া হয় যে আমরা বঙ্গবন্ধুর জন্য এই দেশটা স্বাধীনতা পেয়েছি। এই কথাগুলো যে কথা আমাদের নেতারা প্রত্যেকে বলেছেন, আমি অত বিশেষ ভাবে বললাম না। আমি শুধু বলতে সম্মানিত ব্যক্তিত্ব পদকপ্রাপ্ত আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে সম্মানের শিখরে উঠিয়ে দিয়েছেন এবছর এই রোকেয়া পদক প্রদান করে। এটার জন্য আমি আমার নারায়ণগঞ্জ বাসীর কাছে কৃতজ্ঞ প্রশাসনের কাছে। আমি আয়োজন করা হয়েছে আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি এবং প্রধান আকর্ষণ আমাদের রোকেয়া পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার। আমাদের এখানে প্রধান বক্তা আমারই ভাগনা জুয়েল, তার বক্তব্যের পর আর বক্তব্য থাকে না। আজকের অনুষ্ঠানে সভাপতি আছে, এই সংগঠনের সভাপতি জুয়েল জনি ও ভাগনা। আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে জামাইপাড়ার মতো এই জায়গা দিয়ে, যেখান দিয়ে হেঁটে গেলে বোধহয় কেউ রোজু থাকতো না, বাড়ি থেকে পানির বোতল দিয়ে বের হয়ে তারপরে তার পা ধুয়ে মসজিদে যেতে হতো অথবা ঠিক থাকতে হতো। এখানে আমরা একের পর এক অনুষ্ঠান করে যাচ্ছি, অত্যন্ত আনন্দিত, আমি অত্যন্ত গর্বিত। এর কারণ হচ্ছে আমার মায়েরা, আমার বোনেরা পর্দায়ও থাকছে এবং রাজনীতি সম্বন্ধে এবং দেশ সম্বন্ধে তারা বক্তাদের মুখ দিয়ে তারা আলোচনাগুলি শুনতে পাচ্ছে। এর জন্য আমি অত্যন্ত গর্বিত। পাশাপাশি আমার ভাইটাকে আমি আশ্বস্ত করতে চাই, আমার ভাইরা জানে আমি কিসে আছি। আচ্ছা, দেখি সবাই একটু সামনে দেখি। মাধ্যমে তাই শুনতাম ফরিদাপা। আমার সারা মামাকে অনেক সম্মান শ্রদ্ধা করতে। আমার বড় মামা সেই ফরিদাপা আপনাদের মাটিতে, পবিত্র মাটিতে পা রেখেছেন, বক্তব্য রেখেছেন। একজন বীর মুক্তিযোদ্ধা, ওনার মনের আত্মনাথ, মনের বাসনা বলতে চেয়েছিলেন, বক্তব্য অনেকেই দিয়ে গেছেন। আমার সবার নাম বলাই উচিত ছিল, আমার দাবিদাতা বক্তব্য দিয়ে গেছেন। এবং বিশেষ করে যাদের ধারা আজকে আমি এখানে এসেছি, আমি সবসময় একটা কথা বিশ্বাস করি যে আমার বাবা চলে গেছেন, আমার দাদাও গত হয়ে গেছেন, আমরা এখানে দুনিয়াতে জিনিস পাই না। আমি ওই হিসাব করি, মানুষের সাথে মেলামেশা করি, কারণ আমার মা একদিন বলে দিয়েছে, বাবা ধনী হতে হবে না, ভালো মানুষ হও। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় আমার 3টি সন্তান দান করেছে। আমার মা আমাকে যে শিক্ষা দান করেছেন, আমি সেই শিক্ষাই চলি। এই বন্ধনের মানুষরা আমাকে নেতা বানিয়েছে। কিছুদিন আগে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বন্ধন পরিবহনের চেয়ারম্যান হয়েছি, শুধুমাত্র মানুষের সম্মান শ্রদ্ধা নিয়ে। আজকে আমার কিছু কথা বলতে হবে। অনেকে আমাকে ভালো বক্তা বলেন, ভালো আলোচক বলেন।
আমি কিন্তু বক্তার কথা বলি না, আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার চেষ্টা করি, আল্লাহকে ডাকি, আল্লাহকে রাজি খুশি রেখে মানুষের জন্য কাজ করি। আমার ডান দিকে অনেক আমার মায়ের তুল্য অনেক অভিভাবকরা আছেন, আমার বাম দিকে আমার অনেক অভিভাবক আছেন পিতা তুল্য। আমি আপনাদের সম্মান রেখে, আপনারা আমাদের শ্রদ্ধা বাদন, সামনে অনেক মা বোনরা আছেন। সমাজের কিছু কিছু সময় কিছু কিছু মুহূর্তে আমাদের উপরে আঘাত আসে এবং কিছু দেখা যায় একটা পক্ষ স্বাধীনতার পক্ষের শক্তি, আরেকটা পক্ষ স্বাধীনতার বিপক্ষের শক্তি। পরে না আমি এটা মিলটা বুঝি না, এটা কষ্টটা আমি বুঝি না, বলতে তাদের কি কারণ হলো একটাই, আমরা মানুষকে বুঝাতে পারি না। আমি এই এলাকায় আসার আগে আমি আমার অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার স্বেচ্ছাসেবক করে 2-4টা ছেলে আমাকে ফোন দিয়েছে, জুয়েল ভাই ব্যানারে দেখলাম আপনি প্রধান আলোচক, ফরিদা আপা আসার পরে আমাকে ফোন দিয়েছে, আমি নামাজ পরিচয় পারে যে আপনি আসবেন, কিন্তু এই এলাকার কিছু সমস্যা আছে আমরা সমাধান করতে পারছি না। সমস্যা কি? সমস্যার নাম্বার 1 ড্রাগসের সমস্যা, সন্তানের জন্য মায়ের আত্মনাদ, স্বামীর জন্য স্ত্রীর হাহাকার, সন্তানের জন্য পিতার আত্মচিৎকার, সন্তান আমার ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ আমার নষ্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি সবসময় একটা কথা বলি, এই সমাজ কিন্তু শুধু রাজনীতিবিদের একা নয়, এই সমাজ কিন্তু পুলিশ প্রশাসনের একা নয়, এই সমাজ কিন্তু কাউন্সিলররা একা নয়, এই সমাজ আমার আপনার আমাদের সকলের সমাজ। ইন্টারমিডিয়েট পর্যন্ত সে প্রেমের কারোর সাথে লিপ্ত হয়ে যাবে অথবা অন্য কোনো মানুষের সাথে ফোনে কথা বলবে। আমি ওই সুমার মাকে প্রশ্ন করলাম, মেয়ের খোঁজ খবর রাখেন না, কোন স্কুলের মেয়ে? উনি বললেন স্কুলের নাম বলে স্কুলের ক্ষতি হয়ে যাবে, অমুক স্কুলের মেয়ে। আমি নাম বললাম না। আমি বললাম আপনি মেয়েটা ক্লাস 8-এ ঘরে পাচ্ছেন না, নিশ্চয়ই আপনি স্টার ক্লাস এবং স্টার জলসা নিয়ে ব্যস্ত, মেয়েকে পড়ার টেবিলে দিয়েছেন, মেয়ে ফোনে আরেকজনের সাথে সম্পর্ক করে ফেলেছে, আজকে আপনার দুর্বলতার জন্য আপনার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আমি কিন্তু আমার মা বোনদের দুঃখ দেওয়ার জন্য বলি নাই, এটা কিন্তু বাস্তব কথা। তাহলে কি বলবেন জুয়েল মেয়েই খালি পুরুষ মানুষটাকে আটতে পারে না, পুরুষ মানুষ আটতে পারে। আমরা যখন একটি টাকা আমার 3টি সন্তান আল্লাহ দান করেছে, আমার মা আমার কাছে থাকে, মা এখন আমার সন্তান হয়ে গেছে, আমি ছিলাম আগে তার সন্তান, কারণ বয়স হয়ে ফরিদা আন্টি আছেন, এখানে আমার অভিভাবক আছেন, এরা আমাদের কাছে মা হিসাবে সন্তান হয়ে গেছে। ওরা আমাদেরকে যে গাইড দিয়েছেন, যে দিক নির্দেশনা দিয়েছেন, ওই এডুকেশন কমপ্লিট করে তোমার থেকে ডিগ্রি কমপ্লিট করে আজকে আমি মানুষের মতো হয়তো বা কিছুটা ভালো মানুষ হয়েছি, যার জন্য আমি সংগঠনের পাশাপাশি সমাজে 2টা মসজিদে আল্লাহ রহমত উপদেষ্টায় আছি, একটা স্কুলের চেয়ারম্যান হিসেবে আছি, আপনাদের তো জুয়েল হিসাবে চিনি। আজকে আমাকে এখানে দাওয়াত দিয়েছেন জনি ভাই এবং আমার স্বেচ্ছাসেবক লীগের খালেদ মামা, এই এলাকায় আমি আরো 2-3 বার এসেছিলাম, কিন্তু কথা বলার সুযোগ পাই না। যেই ছেলেটি ফোন করলো, এই ছেলেরা যখন সন্ত্রাসের বিরুদ্ধে ড্রাগসের বিরুদ্ধে প্রতিহত করতে চায়, তাদের পাশে এসে কেউ ছায়া হবে না, তাদেরকে কেউ ভালো পথও দেখায় না। আমি তাদের বললাম যে আপনাদের এলাকায় পঞ্চায়েত কমিটি নেই, আছেন, আপনাদের এলাকায় জনপ্রতিনিধিগণ নেই, আছেন, তাহলে কেন? এরা তো আমাদের থেকেও বেশি শক্তি দেখায়, ক্ষমতা দেখায়। আমি তো তোমার সাথে আল্লাহ রহমত থাকবে, তুমি ভালো কিছু করো, তোমার সাথে আল্লাহ বিধান থাকবে। অতএব সমাজের প্রত্যেকের দায়িত্ব সমাজকে ভালো এবং সুন্দর রাখার জন্য। আমরা সেই সমাজ আশা করি, আমাদের লক্ষ্য থাকবে ওইটাই, একটি মেয়ে উন্মুক্তভাবে স্কুলে যাবে, একটি সন্তান ঠিক মতো তার পড়ালেখা করবে, সমাজ থাকবে কাজমুক্ত, সমাজ থাকবে। আজকে অনেক সময় দেখা যায় সমাজের দায় ভার আমরা নেই না। আমি আপনাদের কাছে দাবি রেখে যাচ্ছি, আপনাদের সন্তান হিসাবে এলাকাটা নষ্ট হয়ে যাচ্ছে, খেয়াল রাখতে হবে। আপনারা প্রতিরোধ করেন, প্রতিহত করেন। আমাদের এমপি মহোদয় আছেন, যার নেতৃত্ব আমরা রাজনীতি করি, আমাদের নারায়ণগঞ্জের 4 আসনের সংসদ সদস্য এখানে সাহেবুদ্দিন এমপি মহোদয়কে অনেকের অনেক সময় অনেক করে বাজে কথা বলে, কিন্তু আমি যা দেখেছি ওনার সামনে থেকে, উনি আমাকে প্রথমে প্রশ্ন করেছিল, আমি যখন সরকারি দোলন করেছে ছাত্র রাজনীতি করি 1992 সালে, তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা প্রত্যানকা দেবো না, লা ইলাহা ইল্লাল্লাহ, নেত্রী মালিক তুমি আল্লাহ, বন্দরের মাটি, স্বামী ওসমানের ঘাটি। সেই সময় আমার নেতা সাহেব ওসমান এমপি মহোদয় প্রশ্ন করেন। আমি জানি এই নেতার নাম নিলে আপনারা অনেকেই পছন্দ করেন না, সেটা আপনাদের ব্যাপার। আমি তো লোকটাকে ভালো দেখেছি, আপনার দৃষ্টিকোণ থেকে খারাপ থাকে না, আপনার ব্যাপার। আমি এইটাও জানি এই এলাকায় স্বামী ওসমানের কথা বলে অনেকের হয়রানি হতে হয়, কারণ স্বামী ওসমানের বংশ চিন্তা করে দেখতে হবে। একটি মায়ের 3টি সন্তান, সারা বাংলাদেশে তো দূরের কথা, আমি ভেঙে গাইলে
দুনিয়ার কোন মহাদেশ নেই যে একটি মায়ের 3টি সন্তান তার এমপি হয়েছে। সেই মানুষের স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার আগ মুহূর্ত থেকে তাদের ভাস্কর্যটা হামলা হয়নি। এদেশে অনেক ওলামা আছেন, আমরা ইমাম হুজুর বন্ধের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ি, ওনাদেরকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। এই কারণে সম্মান শ্রদ্ধা করি কারণ ওনারা আমাকে আলু বাতাসা শিখিয়েছে। আমার মনে হয় পিতা মাতার পর যদি কোনো মানুষকে আমি বেশি ভালোবাসি তাহলে ওরা মাঝে মাঝে গণিতের আমি ভালোবাসি। আমি আমার ছোট সন্তানকে আপনারা দোয়া করবেন। আমি ওই আল্লাহর কাছে ওকে চেয়ে এনেছি, আমি ওকে কোরআনের পথে, দিনের পথে ওরা মালেরা বানাতে চেষ্টা করবো। আমি শুধু বলতে চাই, ভাস্কর্য ভাঙছে, এদেশে 30 লক্ষ শহীদ উপরে আঘাত করা হয়েছে, এদেশের মাননীয় মানুষের উপরে আঘাত করা হয়েছে, মানুষকে ত্রাণ দিতে গিয়েছে। 98 সালে বিএনপি পাবে ফেরদা পায়, মনে আছে কিনা আমি জানি না। আমি নিজে দেখেছি এই মানুষটাকে আল্লাহ ভীরু, আল্লাহ ভক্ত। আমরাও চেষ্টা করি আল্লাহকে স্মরণ করতে। ওই যে বললাম না, দুনিয়া থেকে অনেকে বিদায় নিয়ে গেছে, আমরা থাকার জায়গা শুধুমাত্র আপনাদের কাছে শেষ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। দেশের কথা ভাববেন, পরিবারের কথা ভাববেন, সন্তানকে সময় দিবেন। দয়া করে সন্তানরা ভুল করবে, এই জন্য সন্তানকে শাসিয়ে পিটিয়ে ঠিক করবে না, ওকে ভালোবাসা দিয়ে জয় করতে হবে। আমি আমার বক্তব্যের জন্য অনেক সময় নিয়েছি, আমার অভিভাবকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমারও এই BHRC বাংলাদেশ মানবাধিকার পরিষদ নারায়ণগঞ্জের বন্দর উপজেলা সবাইকে রক্তিম শুভেচ্ছা এবং সবাই ভালো থাকবেন। করোনা আছে, করোনা আসছে, করোনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এটা কোনো মানুষের তৈরি না, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে মাপ পেতে হবে। আর আমি সবসময়কে অনুরোধ করি, নিজে নামাজ পড়ার চেষ্টা করবো, প্রত্যেককে নামাজ পড়ার দাওয়াত দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। দেশটা কিন্তু এইভাবে দয়া করে আমাদেরকে দিয়ে দেয় নাই। আজকে আমরা 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে আমরা এই দেশটাকে স্বাধীন করতে পেরেছি। তাই আজকে আমাদের এখানে সম্বোধন অনুষ্ঠানে ডাকা হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, একটি কথা না বললেই হয় না। এর জন্যই আমি দাঁড়াইছি। অনেকের মুখের কথা না আসে নাই, কিন্তু আমি কথাটা বলার জন্যই বুঝছি। অনেক বক্তব্য হয়ে গেছে, কিন্তু আমার কেন বলা, শুধু একটা কথাই বলবো। আজকে আমরা মুক্তিযোদ্ধা, কিন্তু আন্তরিকভাবে বলি আমাদের অনেক কষ্ট হয়, দুঃখ হয়। মুক্তিযোদ্ধা মনে হয় একটা অপরাধী, আমরা অপরাধী। এই দেশটাকে আমরা স্বাধীন করে আমরা একটা অপরাধ করে ফেলেছি। আজকে জামাত শিবিরের যে লোক যারা স্বাধীনতা বিরোধী ছিল, তারা আমাদেরকে যদি এই 21টা বছর পরে যদি আরো 21টা বছর তারা এই সরকারকে বিদায় করে ক্ষমতায় থাকতে পারত, তাহলে মুসলিমদেরকে এই তাদের বিচার করা হতো। আমার মনে হয় এরকমই একটা অবস্থা। তাই দেখেন, এই কয়েকদিন আগে ভাস্কর্য বলে একটা শব্দ আছে না, ভাস্কর্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য বানাইছে, পুরা দেশটা এই ইদানিং জায়গাটা এই পুষ্পতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেললো। না ভাই, তোকে ভাই শান্তু আসলে ও খুব ভালো বক্তা, সরি, সে খুব ভালো বক্তা। আমাদের ভাগিনা শান্তু ভাই ভাই, সে সাতচল্লিশে মহানগরের সভাপতি, ও খুব ভালো বক্তব্য দেয়। ওর কথা শোনার পর তো আর কারো বক্তব্য দেওয়ারই থাকে না। এবং আমাদের আপা বন্দরে আসছে, ফরিদা আপা মুক্তিযোদ্ধা, শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। এবার ওকে পাচ্ছে পাওয়া, তার গুণের কথা আমি কি বলবো, তার সাথে আসতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত, ধন্য মনে করছি। এবং অধিকার সংস্থান মানবাধিকার, এখানে আমার অনেক গুণীজনের আছে যারা দেশকে স্বাধীন করেছে রক্ত দিয়ে। আজকে আমি হাত মাইকে পেয়েছি যে আজকে 10ই জানুয়ারি বঙ্গবন্ধু আজকে আমাদের দেশে বাংলাদেশে ফিরেছেন ভারত থেকে জেলখানা। 8ই জানুয়ারি সে জেলখানা থেকে ছেড়ে দিয়েছে। আজকে আমরা যারা মুক্তিযুদ্ধদের সম্বোধন দেবে সে উপলক্ষে আমাদের এখানে আসে, এবং আমাদের গুণী ব্যক্তিরা সকলেই আসছে। এবং আমার পরিচিত মুখ বলা, সেটাও আমাদের ভাইয়েরা এবং আমার মা সমতুল্য, আমার মার সমাধান এক ভক্তি ফরিদা আপা, তাকে আমি আমার জন্মের আগে থেকে আমাদের পারিবারিক একজন, এবং আমার ঘরও তার সাথে আপার কর্মী ছিল, আপার সাথে রাজনীতি করত। ওই আপার নাম শুনে তো আমি থাকতে পারি না, যেহেতু আমি বন্দরে আছি। তারপর নাজমা সামগ্রিক বিষয়ে আমরা যে অনুষ্ঠান শুরু করেছি তার
একমাত্র আমাদের আপনাদের উদ্দেশ্যে আমাদের আজকের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার এবং আমাদের 22 নং ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক সভাপতি নাজমা আক্তার, ওনাদেরকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাই। এবং এই অনুষ্ঠানে আপনাদের যে আন্তরিক কামনা শুভেচ্ছা এবং আমি পেয়েছি, আমরা সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মানবাধিকার কমিশন 22 নং ওয়ার্ডের পক্ষ থেকে। এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন মোহাম্মদ কাশেম। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন মোহাম্মদ কাশেম, সহসভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন। বাংলাদেশ মানবাধিকার কমিশনের সবাই দাঁড়ান, একটু দাঁড়ান। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি শাহনাজ আক্তার ভাইয়া। আমি ভাইস প্রেসিডেন্ট আমাদের মহিলা হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি এই দেশের 30 লক্ষ মানুষের শহীদের বিনিময়, 2 লক্ষ মা বোনের জোরের বিনিময় এই বাংলার দেশ স্বাধীন হয়েছে। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের অন্যতম নেতা ছিলেন স্থানীয় নেতা আমাদের সুখেদ আবু সাহেব, জব্বর সাহেব, বাদল ভাই, আজকে উপস্থিত আছেন। আমরা মানবাধিকার চেয়ারম্যান, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বেগম ফরিদা আপাকে অশেষ ধন্যবাদ, আমার সালাম। এবং বেগম রোকেয়াপ্রাপ্ত সনদপ্রাপ্ত ফরিদা আপাকে আমার অশেষ সালাম এবং ধন্যবাদ। আল্লাহ আপনাকে ভালো করুক। আমাকে দাওয়াত দেওয়াতে আমি অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে। আমি ধন্যবাদ জানাই মুক্তিযোদ্ধার সব মুক্তিযোদ্ধাদের। আমি ধন্যবাদ জানাই আমার মা বোনদেরকে। কর্মীবৃন্দ, আজকে এই সভার সভাপতি, আজকে বিশেষ অতিথি আমাদের ফরিদা আপা, আমাদের সহযোদ্ধা। আজকে এই মঞ্চে আমার সাথী আরো অনেক মুক্তিযোদ্ধারা আছেন। আমার যুদ্ধকালীন কমান্ডার এখানে উপস্থিত আছেন। আমি সুমন যে বক্তব্য রাখছেন, অত্যন্ত সুন্দর বক্তব্য রাখছেন। আমি বলবো আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা মুক্তিযোদ্ধা, আমরা এই দেশটাকে ভালোবাসছি, আমরা এই দেশের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, এই দেশকে স্বাধীন করেছি। নির্দেশ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তো আমি বলবো আজকে মানবাধিকারের যে কর্মসূচিগুলা সত্যি আনন্দের ব্যাপার, যে শিক্ষা নিয়ে তারা যে ছোট ছোট বাচ্চাদেরকে বই বিতরণ করবে, তাদের উৎসাহ দেওয়াচ্ছে। আমি মানবাধিকারের প্রত্যেকের মুক্তিযোদ্ধাদের তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আমি বলবো আজকে আমাদের বঙ্গবন্ধু নাই, কিন্তু বঙ্গবন্ধু নাই থাকা থেকে দেশ চলবে না, আমার কোনো কথা না। শিক্ষা আমার একটা জিনিস, শিক্ষায় দেশকে অনেক অনেক অর্থে নিয়ে যায়। বাংলাদেশ মানবাধিকার কমিশনের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণগান সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান 2021-এর আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার এবং এখানে উপস্থিত আছেন আমার খুবই শ্রদ্ধা পালন মুক্তিযোদ্ধাগণ।
এর মধ্যে উল্লেখযোগ্য আছেন জনাব আব্দুল জব্বার সাহেব, জনাব জালালউদ্দিন জালু সাহেব, যাদের কাছ থেকে আমি মুক্তিযুদ্ধের অনেক কিছু শুনেছি। এতগুলি জনের সামনে আমার মতো একজন মানুষ বক্তব্য রাখার কথা না, তারপরেও ওরা আমাকে দু চারটা কথা বলার জন্য ডাকছে। আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি। আজকের এই অনুষ্ঠানে আমার কাছে খুবই আনন্দিত লাগছে, এই কারণে সবাই পুরস্কার পাবে, এটা একটা আনন্দের বিষয়। বন্দর উপজেলা ৫ নম্বর ওয়ার্ড মহিলা মানবাধিকার কমিশনের আয়োজিত আজকে এই সভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আমাদের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা জনাব ফরিদা আপা, আমাদের সামনে মঞ্চে বসে আছেন আমাদের বন্দর উপজেলা যুদ্ধকালীন সময়ে যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা জনাব আসাদুদ্দিন এবং আমার অন্যান্য মুক্তিযোদ্ধা ভাইয়েরা ও বন্দর উপজেলা মানবাধিকার সংশ্লিষ্ট কর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এলাকার উপস্থিত মা বোনেরা ও আমার এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, কবির ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।